তাকে ভোট দিয়ে নাস্তানাবুদ করে মুসলিম লীগ বানাই দেন, আলী মুলি হয়ে যাক। কিন্তু আপনি গায়ের জোরে তাকে বাদ দিয়ে দিবেন, ভোটে আসতে দিবেন না, আরেক পার্টি জাতীয় পার্টি কি বলবেন যে ওরা তাদের দোষ দেবেন না, তাহলে তো এটা মাস্তানি হইতেছে, স্রেফ মাস্তানি। এটা দিয়ে তো ভোট ইনক্লুসিভ হয় না। তার মধ্যে আবার সবসময় আমরা বলি বা শুনি যে কিংস পার্টি বলে কি একটা কথা থাকে, কে কাকে পোষে। এখন সেই পোষার মধ্যে দেশ জুড়ে উৎসবের আবহ, ভোটের আবহ, আছে উদ্বেগ এবং অনিশ্চয়তাও। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতার ঝুঁকি আছে, প্রশাসন এবং কমিশনের সামর্থ্য, নিরপেক্ষতা, ভোটারের নিরাপত্তার প্রশ্নগুলো ক্রমশই জোরালো হচ্ছে। সম্প্রতি শেরপুর ও ভোলা সাম্প্রতিক সংঘর্ষে প্রাণহানি এবং আহতের ঘটনায় স্পষ্ট ভোটে পেশিশক্তি ও ভয়ভীতি ঠেকাতে নির্বাচন কমিশন কতটা প্রস্তুতি নিয়েছে সেটিও মাঠে জোরালো আলোচনার বিষয়। এর মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ৩ শতাধিক তারা মাঠে থাকবেন বলে জানিয়েছে ইলেকশন কমিশন। গণভোট নিয়ে আলোচনা আছে কিছুটা বিভ্রান্তিও, অনেকেই এখনও জানেন না হ্যাঁ না ভোটের অর্থ কী, এবং এ বিষয়ে তাদের সচেতনতার প্রসঙ্গটিও বারবার আলোচনায় আসছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কতটা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে, সুষ্ঠু ভোটের পথে বাধাগুলো কি আছে, আস্থার সংকট কোথায়, সে বিষয়গুলো নিয়ে আজকের ডেডলাইন বাংলাদেশ। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। আর স্টুডিওতে আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন জনাব বদিউর রহমান, সাবেক সচিব, সাবেক চেয়ারম্যান এনবিআর, রয়েছেন জেসমিন টুলি, নির্বাচন বিশ্লেষক, তিনি নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন এবং সাবেক অতিরিক্ত সচিব। স্বাগত আপনাদের দুজনকে। এবং রয়েছেন সিনিয়র জার্নালিস্ট ও কলামিস্ট জনাব মাহবুব কামাল। এছাড়াও আমার সামনে রয়েছেন কিছু তরুণ শিক্ষার্থী যারা প্রথমবারের মতো ভোটার, তারা ভোট দিবেন। এই তরুণ ভোটারদের কাছ থেকেও আজকে আমরা তাদের মতামত নেব, তাদের প্রশ্ন শুনবার চেষ্টা করব। এছাড়াও আলোচনার এক ফাঁকে আমরা মাঠ পর্যায়ে ভোটের চিত্রটি কেমন সেটিও জানবার চেষ্টা করব। শুরু করতে চাই জনাব বদিউর রহমানের কাছ থেকে। জনাব বদিউর রহমান, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ভোট নিয়ে নিশ্চয়ই আপনার মনেও এক ধরনের উত্তেজনা আছে, কারণ গত 3টি নির্বাচনে জনগণের যে সবচেয়ে বড় আমানত যেটি ভোটাধিকার, এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রটি স্বচ্ছ ছিল না, উন্মুক্ত ছিল না, এবং নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, কলঙ্কিত হয়েছে ভোটের অধ্যায়গুলো। এই ভোটটি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এবং ভোটের যে চিত্র দেখছেন মাঠে, যতটুকু আপনি খেয়াল করেছেন, কি মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথমে বলি, আমার এই ভোট নিয়ে কোনো উত্তেজনা নেই। তার কারণ আমি আগে 3টা ভোটও দিয়েছি। 1970 থেকে আমার এই তরুণরা প্রথম ভোট দিবে এবার, আমি প্রথম ভোট দিলাম 1970। তো উত্তেজনা নাই, কিন্তু আমার এটা উপভোগ করার খুব আগ্রহ আছে, আমি উপভোগ করছি। আমার বাসার সামনে দিয়ে যখন মিছিল যায় তখন কাব্যিক স্লোগানগুলো আমি উপভোগ করি। যেমন আমার ওখানে একজন বাজাদের প্রার্থী, বাজাদ হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফেব্রুয়ারিতে ভোট হবে, ভাষার মাস। আমি নর্মালি বাংলায় একটু বলতে চাই আর কি, বাজাদ যেটা বিএনপি। আর একটা হইল আগে আলী ছিল, এখন আছে বাজাই, বাংলাদেশ জামাতে ইসলাম। তো এই 2 দলের মিছিল এখন বেশি হচ্ছে। তো বাজাদের প্রার্থীর নাম হইল টুলি। তো একদল স্লোগান দিচ্ছে যে ভোট দেব কিসে, ধানের শীষে, টুলিয়াফার দুনয়ন, এলাকার উন্নয়ন। আর এদের বিরোধীরা যাওয়ার সময় একটু বলতেছে পরে দিয়ে যে নাম তার টুলি, আমরা গেছি ভুলি, নাম তার আরমান, রাখবে মোদের সম্মান। এটা জামাতের প্রার্থী। আরও মজা দেখলাম যে ছল চাতুরি করে, কলা কৌশলে নির্বাচনের যে বিধিনিষেধ আছে নির্বাচন কমিশন, সেগুলার ফাঁক গলিয়ে সবাই কিন্তু তাদের নিজ নিজ কাজ সারতেছে। যেমন একটা বড় মানুষের জন্মদিন উপলক্ষে দাতব্য সেবা দেবে, চিকিৎসা, ফ্রি মেডিকেল ক্যাম্প। তো সে মেডিকেল ক্যাম্প দেবে, ওষুধও দিচ্ছে ফ্রি, কিন্তু আসলো কে? আসলো তাদের একজন প্রার্থী।
তার সাথে সবাই ছবি উঠাচ্ছে, চলছে, জিন্দাবাদ চলতেছে। আবার আরেকজন ওই এলাকার 2 রোডের বাসিন্দাদের কথাবার্তা হবে তাদের সুবিধা অসুবিধা নিয়ে, তাকে করে ফেলছে প্রধান অতিথি। কারা করল? ওরা। একটা লাভ হচ্ছে এখন, এমনি তো অনেকে চেনে, তারপরে সালাম পাচ্ছি প্রচুর, এবং যেই পরিমাণ কাগজ দিচ্ছে মসজিদে, রাস্তায়, সবগুলা জমালে বোধহয় টাকা 20 তো কেজি হিসাবে অন্তত পাবো হয়তো। আচ্ছা, টুকটাক মন্দ হবে না আর কি। ভোটটা নিয়ে আমার একটা রিজার্ভেশন আছে। এখন কেউ আমাকে আলীর দোসর বলবে কিনা আমি জানি না, কারণ আমি কোদালকে কোদাল বলি। আমার 3টা বইতে সবগুলো আমি ডাইরেক্ট লিখেছি। এগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে, এটা ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না। তার কারণ তাকে ভোট দিয়ে নাস্তানাবুদ করে মুসলিম লীগ বানাই দেন, আলী মুলি হয়ে যাক, কিন্তু আপনি গায়ের জোরে তাকে বাদ দিয়ে দিবেন, ভোটে আসতে দেবেন না, আরেক পার্টি, জাতীয় পার্টিকে বলবেন যে ওরা তাদের দোষ দেবেন না, তাহলে তো এটা মাস্তানি হইতেছে, স্রেফ মাস্তানি। এটা দিয়ে তো ভোট ইনক্লুসিভ হয় না। তার মধ্যে আবার সবসময় আমরা বলি বা শুনি যে কিংস পার্টি বলে কি একটা কথা থাকে, কে কাকে পোষে। এখন সেই পোষার মধ্যে সরকার প্রধান, যার নিরপেক্ষ হওয়ার কথা, প্রফেসর ইউনূস, নোবেল বিজয়ী, আমাদের জন্য বড় মান সম্মানের স্তম্ভ তিনি যখন আকবরের বৈরম খা হন, নাবালক আকবর যখন সম্রাট হয়, তখন তার একজন বৈরম খা ছিল। এরা যদি ইতিহাস পড়ে থাকে জানবে। তো সরকার প্রধান নিরপেক্ষ হতে গেলে বৈরম খা হইতে পারেন না। আর আন্দোলনের প্রথমেই যদি ক্ষমতা এসে বলা হয় যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, এটা মেসেজটা খারাপ হয়ে যায়। এবং সে ছাত্ররা নিয়োগকর্তা যদি গায়ের জোরে ক্ষমতায় সরকারে আসে, তাহলে পরবর্তী ছাত্রদের জন্য এটা মারাত্মক খারাপ হয়। তারাও ভাববে আরেকবার এরকম কিছু হলে আমি এটা হতে পারবো। আমরা একটু কি অন্য অতিথি থেকে শুনে আসি। আপনাকে আমি মাঝখানে থামাতে চাইনি, কিন্তু এটির যদি সংক্ষেপে আরেকবার আসলে আপনি উত্তরটা দিবেন যে ইনক্লুসিভ ইলেকশনের যেই আকাঙ্ক্ষাটা আপনি আওয়ামী লীগকে কেন্দ্র করে করেছেন, এটা কি আমরা ভুলে যাব যে বিগত ইলেকশনগুলো ওনারা কিভাবে করেছেন এবং মানুষকে কিভাবে ডিসফ্র্যাঞ্চাইজ করেছেন, এবং সেটার একটা কনসিকুয়েন্স, এবং কিভাবে রক্তপাত ঘটিয়েছেন, কিভাবে মানুষ হত্যা করেছেন, কিভাবে একটা সিস্টেমকে তারা ধ্বংস করেছেন, সেই ধ্বংসের যে একটা কোল্যাটারাল ড্যামেজ হিসাবে একটা জাতি কতটা খারাপ অবস্থার মধ্যে এসে পড়েছে, যে একটা কালেকটিভ উইলের রিফ্লেকশন হচ্ছে যে তাদেরকে নির্বাচনে রাখা যাবে না। এটা মনে করেন কিনা, এই উত্তরটা পরে আপনার কাছ থেকে নেব। জেসমিন টুলিয়া, পারবেন সোচ্চার হতে? 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। আমরা সব সময় বিএনপি করি যারা, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাতপাত মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে, রে ভাই এগুলা কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। জনাব মাহবুব কামাল, কিছুটা উন্নয়নের কথা আছে, আবার কিছুটা
পারস্পরিক দোষারোপের প্রসঙ্গ আছে। শুনেন, দুইজনের বক্তৃতা শুনলাম তো, আমার উইনস্টন চার্চিলের একটা কথা মনে পড়লো। সেটা হচ্ছে, এ গুড স্পিচ ইজ লাইক মিনি স্কার্ট অফ এ ওয়ামান, লং এনাফ টু কাভার অনার অ্যান্ড শর্ট এনাফ টু ক্রিয়েট কিউরিওসিটি। চমৎকার। যে ভালো বক্তৃতা হচ্ছে মেয়েদের না, বোঝা গেছে, হ্যাঁ, স্কার্টের মতো। জি, তো ক্লিয়ার। মানে লং এনাফ টু কাভার অ্যান্ড শর্ট এনাফ টু টু ড্র কিউরিওসিটি। কিউরিওসিটি। আমরা এখানে কিছুই পাইলাম না। এইটা নাইদার মানে না, এটা তো আমরা একটা ক্লিপ দিলাম আলোচনার খোরাক হিসাবে, আচ্ছা, যাই যেহেতু হোক। আমরা আচ্ছা। বলছি যে পারস্পরিক দোষারোপের ক্ষেত্রে কি আমরা রয়ে গেছি, নাকি আমরা ফিউচার ফরওয়ার্ড লুকিং হয়েছি? বলছি, দেখেন, মানে পার্সোনালি আমি, উনিও বললেন একই কথা, দি গ্রেটেস্ট থ্রেট টু ডেমোক্রেসি ইজ ইনডিফারেন্স। গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি হচ্ছে উদাসীনতা। আমি কিন্তু উদাসীন, আই মিন ডিফারেন্ট অ্যাবাউট নেক্সট ইলেকশন। হ্যাঁ, কী কারণে? আমি এটা বহুদিন ধরে বলতেছি যে আমাদের কোনো ইমিডিয়েট সলিউশন নাই, আমাদের কোনো মিড টার্ম সলিউশন নাই, আমাদের কোনো লং টার্ম সলিউশন নাই। দুইটা সলিউশন আছে। একটা হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন, স্বর্গ থেকে যদি কেউ এসে ইন্টারফেয়ার করে ভালো করে দিয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে এভলিউশন, বিবর্তনের মাধ্যমে। এইটা সেঞ্চুরির ব্যাপার, ওভার দি সেঞ্চুরি। ডাচ ডেনিশরা যেভাবে সভ্য হয়েছে। না, কিন্তু একটু থামাই। প্রথমটা সলিউশন তো আপনি যে এটা হবে না। জুলাই সনদ যেটা হয়েছে, এটাকে ডিভাইন সলিউশন বলতে পারেন না? না না, কি করে ডিভাইন কারণ সলিউশন? এটা তো নেক্সট, ওনারা তো বলছেন যে এটা নেক্সট 50-100 ইয়ার্সের জন্য একটা কি বলবো যে চার্টার ফর ফিউচার বাংলাদেশ। শুনেন, পলিটিক্সে রেটোরিক শুনতে শুনতে না উই আর মানে টায়ার্ড অ্যান্ড বোর্ড অলসো। এই রেটোরিক আর ভালো লাগে না। হ্যাঁ, কত কথাই তো শুনছি অতীতেও। ডিভাইন ইন্টারভেনশন হবে না, এটা ধরেন যে এটা অবাস্তব। আরেকটা আছে এভলিউশনারি, সেটা হচ্ছে ওভার দি সেঞ্চুরি যদি আমরা সভ্য হই, লাইক ডাচ অ্যান্ড দ্য ডেনিশ। তারা পাইরেটিস ছিল, তারা ডাকাত ছিল, ওভার দি সেঞ্চুরি তারা সুসভ্য হয়েছে। আমাদেরকে উইল হ্যাভ টু ওয়েট ফর সেঞ্চুরি। এটা ইমিডিয়েট কোনো সলিউশন নাই। আমার কথাগুলি আপনার ভালো লাগবে না। হ্যাঁ, ভালো লাগবে না, কারণ আপনি অপটিমিস্টিক। দেখেন, আমি হতাশাবাদী হচ্ছে সবচেয়ে বড় আশাবাদী। কারণ হতাশাবাদী জানে সমস্যাগুলো কি, সুতরাং সে একটা ওয়ে আউট বের করার চিন্তা করবে। আর যিনি আশাবাদী, হি স্যাটিসফাইড, তো তার তো কোনো উদ্বেগ নাই, তার তো কোনো উৎকণ্ঠা নাই। না, আমি একটু থামাই, মানে যা আলোচনার সুবিধার্থে আর কি, জিনিসটাকে একটু ইন্টারাক্টিভ করার জন্য। হতাশাবাদী তো নয়, যেদিন আপনি যদি বলেন যে গ্লাস ইজ হাফ ফুল, তো এটা অসুবিধা কি? ইউ আর সেইং দ্য গ্লাস ইজ হাফ এমটি। No, I don't like to be satisfied with some imaginary or some, what should I say, যে কি বলে যে hypothetical thing. আমি খুব সমস্যাটা কি একটু চিহ্নিত করেন যদি। সমস্যাটা হচ্ছে এইটা প্রথমত আমাদের কালচারাল প্রবলেম। আমি মনে করি আমাদের দেশের কোনো রাজনৈতিক সমস্যা নাই, একদমই নাই। আমাদের দেশের সমস্যা হচ্ছে কালচারাল। এই কালচারাল প্রবলেম থেকে রাজনৈতিক সমস্যাগুলোর উৎপত্তি হয়। মানসিকতা। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। গত 40 ইয়ার্স বা 30 ইয়ার্স দুই নেত্রী যদি কথা বলতো না, ইট ইজ নট এ পলিটিক্যাল প্রবলেম, ইট ইজ এ কালচারাল প্রবলেম। দুই নেত্রী সাংস্কৃতিক সংকটে ভুগছে, যে কারণে তারা কথা বলে নাই। এবং যেহেতু কথা বলে নাই, সেহেতু এখান থেকে অনেক প্রবলেম জন্ম হয়েছে, পলিটিক্যাল প্রবলেম জন্ম হয়েছে। তাহলে মূলটা কোনটা? যদি তারা কথা বলতো, তারা সব টাইম টু টাইম কথা বলতো, তাইলে তো অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যেতে পারতো। যেহেতু কথা বলে নেই, প্রবলেমস ওয়ার আনরিজলভড। তাইলে এই যে নতুন রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল 30 বছরে, এইটার মূলটা কি? সাংস্কৃতিক। ওকে, আচ্ছা, এখন শুনেন, এইটা কথা বলে তো লাভ নাই। এইটা মানে আপনি যদি ইলেকশনের কথা বলেন, তাইলে আই এম সিইং এ ভেরি গ্রে এরিয়া। কোনো গ্রিনিশ কিছু আমার সামনে নাই, টোটালটি একটা ধূসর এলাকা। হ্যাঁ, এবং আমাকে ক্রেডিট করতে বললেন না প্লিজ। কেন ধূসর কেন লাগছে? হ্যাঁ, আপনি দেখতেছেন না, আপনি দেখেন চোখে মুখে দই, তারপরও যদি কই কই, তাহলে তো কিছু করার নাই। আপনার এই যে মানে কি বলে যে সবাই দেখি যে যারা একটু আশাবাদী বা রাজনীতিবিদ, হ্যাঁ, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হয়, তারপরে হয় অস্বীকার করে, তার আর না হয় অপযুক্তি দেয়। একটু তরুণ সে ভোটারদের, ইয়াং ভোটারদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে আসি আলোচনার সুবিধার্থে। আমরা সবাইকে একটু পার্টিসিপেট করার সুযোগ দিই। কেউ কিছু কোনো মতামত? জি বল।
জি, আমি একটু বিজ্ঞ আলোচকদের সাথে অ্যাড করতে চাই যে উনি আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে কথা বলছিলেন। আসলে ফৌজদারি কার্যবিধিতে একটা বিচার কার্য যখন চলবে, তখন যদি আমরা সুষ্ঠুভাবে সেই বিচার কার্যকর চালাতে যাই তাহলে একটা লম্বা সময় লাগে। সেক্ষেত্রে যদি বিচার কার্যকর শুধুমাত্র এই ফৌজদারি অপরাধটা আমরা যদি জনগণের উপর ছেড়ে দিই বিচার করার জন্য, তাহলে সেটা কি 1400 শহীদের প্রতি অন্যায় কিনা? আমার প্রশ্নটা সেটা। জি, প্রশ্নটা। জি, আসসালামু আলাইকুম, আমি আশিকুজ্জামান আশিক। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তরুণ ভোটার, আমাদের ভোট আগে হয়ে গেছে, ভোটার আগেই হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। আমরা দেখছি যে হচ্ছে যে বিগত যে নির্বাচনগুলো হয়েছিল, ওই নির্বাচনগুলো হচ্ছে যে প্রশ্নবিদ্ধ হয়েছিল। তো এখন এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ যদি হয়, এই দায়ভারটা কে নেবে? রাজনৈতিক দল নেবে না সরকার নেবে? আর নির্বাচন এখনো শুরু হয় নাই, জাস্ট মনে হচ্ছে কি প্রশ্নবিদ্ধ হবে এরকম কি আশঙ্কা? এটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এখনই দাঙ্গা পাঙ্গা লেগে গেছে। আজকে দেখেন, রাজনৈতিক মানে একজন ব্যক্তি মারা গেলে, আপনারা জানেন কিশোরগঞ্জে একজন লোক মারা গেছে যে ওদের আত্মীয় সম্পর্ক জমি জমা নিয়ে, কিন্তু কোনো এক সংবাদে বা হচ্ছে কোনো এক রাজনৈতিক দলে এটা প্রচার করছে যে তাদের রাজনৈতিক দাঙ্গা মাঙ্গা নিয়ে মারা গেছে। তো তারা তো এখনই প্রশ্নবিদ্ধ করে নিছে নির্বাচনটা। তো এই যে প্রশ্নবিদ্ধ করার দায়টা কে নিবে? রাজনৈতিক দল নিবে না সরকার নিবে? আর প্রশ্নবিদ্ধ ছাড়া কিভাবে বাংলাদেশের নির্বাচন কার্যকর করা হবে, এটার মানে উত্তরটা জানতে চাচ্ছি। একটা জানার আগ্রহ। জি, জানার আগ্রহ। আমি একজন তরুণ ভোটার হিসেবে এখন আমি কাকে ভোট দিব ওই হতাশা আমি ভুগছি, কারণ আমাদের দেশে এখনো ডিসাইডেড না। আমি এখনো ডিসাইড করতে পারতেছি না, কারণ আমাদের দেশের রাজনৈতিক যে পরিস্থিতি দেখতেছি, এই দল বলতেছে এই দল খারাপ, এই দল বলতেছে ওই দল খারাপ। এখন আমরা তরুণ ভোটার হিসেবে আমরা কাকে দিব বা কোথায় যাব, এটা আপনাদের থেকে আমাদের একটা পরামর্শ চাই। ওকে, আমরা জানি যে বিগত সময়ে আওয়ামী লীগ কী করেছে, আমরা আমাদের কথা বলার অধিকার পাইনি, আমরা আমাদের কোনো কিছুরই অধিকার পাইনি। এবং আমরা জানি, আমরা যদি আমাদের কনস্টিটিউশন দেখি, আমরা জানি যে কনস্টিটিউশন একটি সুপ্রিম ল। আমাদের কনস্টিটিউশন প্রথমেই প্রিয়াম্বলে বলা আছে উই দ্য পিপল অফ বাংলাদেশ, নট আই। এবং আমরা আরেকটি বিষয় জানি যে আমাদের যে 15 অ্যামেন্ডমেন্ট আছে, সেটাকেও যে বিগত সালে যে আওয়ামী লীগ সরকার তারা চাইছিল যে আইটাকে ইমপ্লিমেন্ট করতে, কিন্তু আমরা জানি আমরা উইটাকে ইমপ্লিমেন্ট করব। যেহেতু আপনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচন হওয়া সম্ভব নয়, কিভাবে আপনি এটা মনে করলেন যে এই যে ফ্যাসিস্টের যারা কাজ করছে, এত মানুষকে হত্যা করছে, কিভাবে তাদের সাথে নির্বাচন সম্ভব নয়? এটা আমার কোশ্চেন। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, এই প্রশ্নগুলো আমাদের টিভি দর্শকের জন্য থাকবে। যারা প্রশ্ন করতে চান একটু ওয়েট করব, যখন ব্রেক থেকে আসবো আপনার কিছু প্রশ্ন নেব। জনাব বদিউর রহমান, এগুলোকে মিলিয়ে আর কি, এগুলোকে মিলিয়ে বলেন না, আপনি আগে একটা প্রশ্ন রাখছিলেন। হ্যাঁ, মানে একটা বলছিল যে একটা প্রশ্ন রেখে গেছি আপনাকে, ওই এইটাই রিফ্লেক্টেড হয়েছে এদের। আওয়ামী লীগকে বাদ দিয়ে এরাও বলছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সাইকোলজি আর কিভাবে কাজ করে মনস্তত্ত্ব, সেটার একটা বিষয় আছে, জেনারেশন গ্যাপ আছে। আমি 69-এর আন্দোলনে অ্যাক্টিভলি জড়িত ছিলাম, সেই গণ অভ্যুত্থান দেখেছি। 70-এর ভোটে অ্যাক্টিভলি জড়িত ছিলাম। আমরা তখন টকবগে তরুণ, ঢাকা ইউনিভার্সিটির আমরাও ছাত্র ছিলাম। আবার আরেক জেনারেশন 90-এর গণ অভ্যুত্থানের মধ্যে তারা দেখেছে, আর এখন 24-এ দেখছে। সময়ের পরিবর্তনে জেনারেশন গ্যাপ হবে, এক একজনের এক এক রকম চিন্তা হবে। কিন্তু আমার লেখাতে আমি বহু আগেই বলেছি, 2007 আওয়ামী লীগ ভোটে, 2014 বিনা ভোটে, 2018 রাতের ভোটে, 2024 আমিরামি। তাহলে আমি তো এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের বহু আগেই কথাগুলো লিখছি যে আওয়ামী লীগের এই পিরিয়ডটাতে 2007 এটিএম শামসুল হুদা সাহেব চিফ ইলেকশন কমিশনার ছিলেন। তখনকার 111 সরকারের 2 বছরিয়া সকল সেনা সমর্থিত বলে ভদ্রলোকরা, আর আমার মতো অভদ্রলোক বলে সেনা নির্দেশিত। ওটা সেনা নির্দেশিত সরকার ছিল। আমি সরাসরি ওই সময় এনবিআরের চেয়ারম্যান ছিলাম, তো সো আমি দেখেছি কোনটা সমর্থিত আর কোনটা নির্দেশিত। এটা সেনা নির্দেশিত সরকার ছিল। সেই সময় যে ফখরুদ্দিনরা ছিলেন, তারা কোনো নিজেদের ডিসিশন নিতে পারে নাই। ডিসিশন নিয়েছে মইনিউর, 3 উদ্দিনের সরকার বলা হয়তো, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদউদ্দিন। মেজর ডিসিশন মাইনুদ্দিন, মাসুদউদ্দিনরা নিত। আমি প্র্যাকটিক্যালি চেয়ারে ছিলাম। অতএব আমি যেটা বলছি এখানে, তরুণ ভোটাররা যেটা আওয়ামী দোষণ নিয়ে বলছে, আমি বলি নাই যে আওয়ামী লীগের বিচার না হোক। আমি নিজেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা লিখছি, এবং এইটুকু লিখছি আমি এই গণ অভ্যুত্থানের আগে।
শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নাই যে তিনি একমাত্র দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক নন। এটা লিখে হয়েছে। সিমিলটেনিয়াসলি আমি এটাও লিখছি, ইউনুস সাহেব যে আসতেছেন, এটা আমি এই যে মাহবুব কামাল আছে তাদের যুগান্তরেই আমি 2023-এ আগাম লিখেছি যে এবার বাইরে শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হলে তিনি অর্থাৎ প্রফেসর ইউনুস আর সুযোগ হাতছাড়া করবেন না। তখন তো তার মানে আন্দোলন হয় নাই, আপনি- তখন তো কোটা আন্দোলন হয় নাই। জি। ইনক্লুসিভের প্রশ্ন আসছে। 90-এর এরশাদকে তো তার জাতীয় পার্টিকে তো গণ অভ্যুত্থানের পরে 90 সালে ভোট থেকে বিরত করা হয়নি। ভোটে তারা যেটুকু পেয়েছে। বিচার হোক, শাস্তি হোক। এমনকি আমি এই কিছুদিন আগে বললাম যে শেখ হাসিনা যদি বলে ভাসমান লোক প্লট নেয় রাজুকের, তাহলে তার তো বিচার হতেই হবে। বঙ্গবন্ধু কন্যা আবার ভাসমান হয় কিভাবে? এই বিচারগুলো হোক। কিন্তু বিচার হওয়ার জন্য টোটাল পার্টি, যেটা ইউনুস সাহেব আগে চান নাই। ইউনুস সাহেব বলছে রাজনৈতিক দল নিষেধ করা আমাদের উদ্দেশ্য নয়, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। কিন্তু যেই ছেলে ফেলে যাইয়া যমুনার সামনে একটা ভেস্কি দিল, মিছিল করলো, তখন বলল যে কায়দা করে দল নিষিদ্ধ করি নাই, কার্যক্রম নিষিদ্ধ করা হইলো। তো এই তার জিনিসগুলো মানে আপনি বলতে চাচ্ছেন politically যে fair না। ভোটের মাধ্যমে এলিমিনেটেড হোক, Exactly, মূলই হয়ে ভোটের যাবে। মাধ্যমে এলিমিনেটেড মুসলিম হলে হোক। এটা লাস্টিং হবে। আসবো, প্রশ্ন নিব, কারণ আমরা টিভির দর্শকদের কাছ থেকেও মানে দর্শকের কাছেও যেতে চাই, কারণ এই উত্তরটা খুব জরুরি ছিল টিভি দর্শকদের জন্য। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি। আপা বা জেসমিন আপা, একটু যদি বলতেন যে আপনি তো ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, এই এখন যে বাস্তবতা, মানে 5ই আগস্টের পরবর্তী যে সময়ে নিশ্চয়ই নির্বাচনটি খুবই ক্রিটিক্যাল নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য, এটার সঙ্গে যুক্ত করে দেওয়া আছে গণভোটের বিষয়টি। তো অনেকেই বলার চেষ্টা করছেন যে এটা নিয়ে বিভ্রান্তি আছে, মাঠ পর্যায়ে ভোটাররা এখনও অ্যাওয়্যার না আসলে কিসের উপর তারা সিদ্ধান্তটা দিবেন। এটা একটা বিষয়। ইন্টারিম গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে তারা এটাকে মানে হ্যাঁ পক্ষে তারা করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের অবস্থান ছিল, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিএনপিও এখন বলছে যে না তারা হ্যাঁ ভোটের পক্ষে, অনেকে আবার একে ট্রল করছে তারা একটু দেরিতে সিদ্ধান্ত নিয়েছে কিনা ইত্যাদি। আবার জনপ্রশাসন বলছে যে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ব্যাপারে কোনো ধরনের ভূমিকা নিতে পারবে না, হ্যাঁ বা নার ব্যাপারে। এটা তো আগেই জানা কথা ছিল। এই বিভ্রান্তি নিরসন কিভাবে হতে পারে, ভোটাররা কিভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যা সবার মনেই ঘুরছে, যে যে জটিল জিনিসটা গণভোটের মধ্যে আসতে তা সাধারণ নাগরিক হিসেবে সাধারণ মানুষ, প্রান্তিক জনসংখ্যা গোষ্ঠীর বোঝারও কথা না। এটাকে সহজবোধ্য করে মানুষের সামনে নিয়ে আসার জন্য যে প্রচারণা ব্যবস্থা সরকার করেছে এবং ইলেকশন কমিশন করেছে, প্রচারণাটুকু ঠিক আছে যে এই সংস্কারের মাধ্যমে কি হবে, দেশের কি পরিবর্তন হবে, কাঠামোগত পরিবর্তন হবে কিনা। আমি বিশ্বাস করি যে এই যে পরিবর্তন সংস্কারগুলোর জন্যে যে গণভোটটা হচ্ছে তাতে স্বৈরাচার যাবে না মনে হয়, কিন্তু একটা রাষ্ট্রীয় কাঠামোর কিছুটা পরিবর্তন হবে, এতে কিছু সিস্টেমের মধ্যে আসবে। কিন্তু মাহবুব ভাই তো বললেন যে এটা একটা মানে এরকম ডিভাইন ইন্টারভেনশন দিয়ে তো হবে না, এটা একটা এভলিউশনের ব্যাপার। হ্যাঁ। ডিভাইন ইন্টারভেনশন আসলে ভালো আর হতো, সাথে আমি কিন্তু একটা শ্রদ্ধা রেখে- এভলিউশনের ব্যাপার। ওভারনাইট একটা গণভোট আপনি হ্যাঁ নিলেন, হ্যাঁ নেওয়ার পরে 180 দিনের মধ্যে। আমি শ্রদ্ধা রেখে বলছি, অবশ্যই এটা একদিনে হওয়ার কথা না। সংস্কার সবসময় ধীরে ধীরে পরিবর্তন হয় একটা সমাজ। কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা গত যে 15-16 বছর দেখেছি চোখের সামনে দিয়ে, সেটা থেকে কিছুটা হলে তো বেরিয়ে আসার একটা রাস্তা পাওয়া যাবে। জি। তা এই জানানোর পথে এখন সমস্যা হয়ে গেছে যে সরকার সরাসরি বলে দিচ্ছে যে তুমি হা ভোটে সিল দাও, তুমি হা ভোটে। এই জায়গাটা সমস্যা। সরকার যেহেতু সরকারি সংস্কার, সরকারের ভালো দিকগুলো বলতে পারে, মানুষকে বোঝাতে পারে, কিন্তু মানুষ কোথায় ভোটটা দেবে, হাতে না নাতে, সেটা তার নিজস্ব ব্যাপার। সেটা কেউ কাউকে বলে দিতে পারে না। এটা পারে পলিটিক্যাল তাহলে এটাকে আপনি লেজিটিমেট মনে করেন? না না না, পলিটিক্যাল পার্টিগুলো বলতে পারে যে না, তাহলে তো সরকার জনপ্রশাসন থেকে তো বলা হয়েছে, সরকার কি আগে এ ব্যাপারে কোনো মতামত নেন নাই? না, সরকার না, ইলেকশন কমিশন বলেছে যে যারা নির্বাচনের কাজে জড়িত তারা কোনো অবস্থাতেই গণভোটের হার পক্ষে কাজ বলতে পারবে না। জনপ্রশাসন কিন্তু এর আগে এরকম এটা করেছো এবং এর মধ্য দিয়ে একটা পরিবর্তন এনেছো। আফটার 5th অগাস্ট যেগুলো হয়েছে, যেমন ধরো মবক্রেসি, যেমন ধরো আমাদের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা, যেমন ধরো আমাদের কালচারাল হেরিটেজকে
মানে ইয়ে করার নেগেট করার কথা চেষ্টা, আর তারপরে ধরো যে আমাদের চিরায়ত সংস্কৃতি, আমাদের বাপদাদারা যে সমস্ত সংস্কৃতি মেনে চলেছে সেগুলিকে নিগেট করার চেষ্টা করা, তোমরা কি করছো? হোয়াট রোল ডিড ইউ প্লে? যখন তোমরা এক ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া, এনলাইটেন্ড সোসাইটি অফ দ্য কান্ট্রি, এনলাইটেন্ড সেকশন অফ দি সোসাইটি, তোমরা লেখাপড়া করতেছো ইত্যাদি, তোমরা আলোকিত নারী পুরুষ, হ্যাঁ, নাটক হচ্ছে বন্ধ করে দিয়েছো, তোমরা কি এটা প্রতিবাদ করছো? মানে বসন্ত উৎসবে তোমার হামলা হয়েছে, প্রতিবাদ করছো? ফুলের দোকানে হামলা হয়েছে, প্রতিবাদ করছো? সঙ্গীতানুষ্ঠান থেকে শুরু করে নানা রকম কালচার অনুষ্ঠানকে বাধা দেয়, তোমরা প্রতিবাদ করছো? মবক্রেসির বিরুদ্ধে প্রতিবাদ করছো? করো নাই। এখন এসে প্রশ্ন করতেছো আমাদেরকে পর কী লাভ? আমরা তো বয়স্ক, তোমরা স্ট্রাইকিং ফোর্স সোসাইটি, তোমরা মানে সোসাইটিকে যদি পরিবর্তন করতে হয় তোমাদের শক্তি দরকার। আমাদের তো শক্তি, আমরা নির্জীব, হ্যাঁ, আমাদের মাথা আছে, আমাদের তো পেশি নাই, তোমাদের পেশি আছে, অথচ তোমরা এই সমস্ত জিনিস, এই সমস্ত অনাচার মেনে নিছো, হ্যাঁ, দীর্ঘদিন 16 বছর মেনে নিছো, এখন এসে আমাদেরকে প্রশ্ন করতেছো। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। তোমরা 5ই আগস্টের পরে কী রোল প্লে করছো সোসাইটিতে যে এত না, এনার্জি? কিন্তু না, আমি তাদের পক্ষ থেকে আমি বলছি, আপনি ওনাদের প্রশ্ন করছেন, কিন্তু ওনারা তো যেই জাতির কাঁধে যে স্বৈরাচার জেকে বসেছিল, মানুষকে ভোটাধিকার হরণ করেছিল, যে দুর্নীতি, যে লুটপাটে যে শাসন ব্যবস্থা কায়েম হচ্ছিল, সেখান থেকে তো একটা ট্রানজিশন তো দিয়েছে। দেখেন, মানে এইটা না একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে, যে কোনো কিছুকে জাস্টিফাই করার জন্য স্বৈরাচারের 16 বছরের কুকীর্তি টেনে আনা। দিস এ ভেরি ব্যাড প্র্যাকটিস, দিজ আর অল পার্ট অফ হিস্ট্রি। এগুলো ইতিহাসের অংশ, এগুলো ইতিহাসবিদদের কাজ, পলিটিশিয়ানদের কাজ না, এটা সাংবাদিকের কাজ না। সাংবাদিকের কাজ হচ্ছে তো কোয়েশ্চেন দ্য অথরিটি। 16 বছর কি হয়েছে, যে অনাচার হয়েছে, যে হত্যা হয়েছে বা লুটপাট হয়েছে, এগুলি ইতিহাসবিদরা দেখবে, আমাদের দেখার কিছু নাই। এখন কথাটা হচ্ছে যে ওইটা শুনেন, ওয়ান ক্রাইম। আপনি বলছেন না, আমি জাস্ট ফর দ্য সেক অফ ডিবেট, আপনি বলছেন যে এটা হচ্ছে এভলিউশন, আপনি পুরো সিস্টেমকে ধ্বংস করে দিয়েছেন। ইটস নট অনলি যে, ঠিক আছে আমি মানলাম আপনার কথা অনুযায়ী যে শুধু 17 বছরে নয়, তারও আগের 30 বছরে বাংলাদেশের রাজনৈতিক কালচার ধ্বংস হয়েছে, আমাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেটা আপনি 1.5 বছরের মধ্যে আপনি এটা ফিক্স করে ফেলবেন? নো, কেন এই আশা করব আমি কি? এটাও তো একটা এভলিউশন ইন্টারভেনশন না, আই এম নট দ্যাট, মানে কি বলে যে ডাফার, যে আমি বলবো যে তোমার 16 বছর সব ঠিক করে ফেলো। কেন এটা বলতে যাব আমি বলতেছি যে নো ওয়ান ক্রাইম ক্যানট বি জাস্টিফিকেশন অফ অ্যানাদার ক্রাইম। 16 বছর যে ক্রাইম হয়েছে, সেই ক্রাইমগুলো এই ক্রাইমের জাস্টিফিকেশন হইতে পারে না। কথাটা হচ্ছে যে আপনি তো ইনিশিয়েট করবেন না, আপনি তো চেষ্টা করবেন, চেষ্টা করে ফেল করে একটা অন্য জিনিস। আপনি 16 বছরের দোহাই দিয়া যদি বলেন যে তাইলে এখন আমরা চুপচাপ থাকি, ওর ভাই এই লিগাসি আমাদের বহন করতেই হবে, এইটা কোনো, এখানে একটু কথা বলবে একটু শুনি। হ্যাঁ, 5th আগস্টের পর যারা মবক্রেসি করেছে তারা খুবই সামান্য একটা পার্ট, এবং ম্যাক্সিমাম পার্ট এটাকে সমর্থন করে না। তারপরের যে বিষয়টা, এই সামান্য পার্টকে প্রতিরোধ করার জন্য যে পরিমাণ একটা সিস্টেম দরকার ছিল সেটা অলরেডি ভেঙে পড়েছে। কিন্তু আমরা যদি এই বড় পার্টটা আবার এই মবক্রেসিকে দমানোর জন্য রাস্তায় নামি, সেক্ষেত্রে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই জায়গা থেকে আমরা হলো সেটা হচ্ছে এই যে তুমি বললে যে গুলিয়ে ফেলা হচ্ছে না তো, কেন গুলিয়ে ফেলা হবে? ওইটা তো একটা গ্লোরিয়াস পার্ট অফ ইয়োর, একটা গ্লোরিয়াস পার্ট, গুলিয়ে ফেলা হচ্ছে না। দেখো 5th আগস্টের পরে আমি 15 দিনের অ্যানার্কি মেনে নিব। 16 বছরের ক্ষোভ জমা হয়েছিল, এইটার একটা আউটবাস্ট হইতেই পারে। 15 দিন, 7 দিন আমি আর গ্রেস মার্ক দিয়ে 15 দিন করলাম। 15 দিন, হ্যাঁ, ভাঙচুর, এইটা সেইটা, হ্যাঁ, যারা অত্যাচার করছিল তাদের বাড়িঘর আক্রমণ, এটা হইতে পারে, এই আনরুলি সিচুয়েশন হইতে পারে। বাট একটা সময় পর্যন্ত তো রুল অফ ল এস্টাবলিশ করতে হবে, নাকি এটা না, ঠিক আছে, একটু স্যারকে একটু সুযোগ দিতে হবে, একটু আপনাকে একটু থামে, স্যারকে একটু সুযোগ দিতে হবে। সে বলছিল যে আপনি, হ্যাঁ, মনে প্রাণে আওয়ামী লীগ। আমাদের একটা সমস্যা হইল সাবজেক্টিভ এবং অবজেক্টিভ হওয়ার ডিফারেন্সটা আমরা বুঝতে চাই না। কেউ যদি ব্যক্তি তার নিজস্ব সেট পারসেপশন থেকে কথা বলে, দ্যাট ইজ সাবজেক্টিভ। আর ইমপার্সোনাল হলে, যদি নিজস্ব কোনো এজেন্ডা বা পারসেপশন থেকে কথা না বলে, সেটা অবজেক্টিভ। এই ভদ্রলোক যেটা বললো যে আমি মনে প্রাণে আওয়ামী লীগ, আমি তাকে রিকোয়েস্ট করব, আমার 3টা বই আছে,
একটা হইলো আমার আত্মজীবনী, ডোমুরিয়া থেকে সচিবালয়, আরেকটা হইলো সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র, এখানে 7টা বইয়ের একটা কালেকশন, আর 2008 থেকে শুরু করে 23 পর্যন্ত এটার উপরে আমার প্রচুর লেখা, রাজনীতি Okay. চেতনায় বুদবুদ। এই বইগুলা পড়লে সেখানে আমি আওয়ামী লীগ, জামাত, বিএনপি সমস্তগুলোর সম্বন্ধে যে অ্যানালাইসিস করেছি ব্যক্তিসহ, কেমন সবগুলো আছে, তাহলে হি উইল বি ক্লিয়ার। আমি একমাত্র ব্যক্তি যে এখনও কোদালকে কোদাল বলে যেতে চেষ্টা করতেছি। অনেকেই বলি আমি এখনও সেই সমালোচনা করি। আমার বইতে আমি বঙ্গবন্ধুকে সমালোচনা করেছি, পরিষ্কার বলে রাখছি, টিভি টক শোতে বলছি, সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে 3 মিনিটের মধ্যে ফের ফয়েলেসে 5 বছরের জন্য প্রেসিডেন্ট হইলেন, বাকশাল করলেন, নিজে মরলেন, আমাদেরকে মেরে গেলেন। এটা ছাপতে চায় নাই পত্রিকা। বললাম যে এইটুক না ছাপলে আমার লেখা ছাপার দরকার নাই, লিখতে হবে, কারণ উনি বাকশাল করেছেন, দেশটা বরবাদ। এবং এই বাকশাল করাতে কী হয়েছে, আমিই তো লিখছি, বাকশালটা এখন মীর জাফর যেমন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফরটা প্রফার নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, বিশেষণ হয়ে গেছে, বাকশালটা এখন একটা বিশেষণ হয়ে গেছে। ওকে, আমরা স্যার, অতএব কাউকে চাপিয়ে দেওয়া যাবে না যে তিনি মনে প্রাণে আওয়ামী লীগ, তিনি মনে করেন বিএনপি, এটা ওকে, যার যার না, একটা আমরা ধারণা রিডিং। ডিবেটে না যাই, না প্লিজ। জি, আমি কথাটা এই জন্য বলছি যে আমাদের জুলাই যুদ্ধ এখন যারা আছে, আমরা যারা আন্দোলন করছে সবাই আমাদেরকে মাস্তান বানাই ফেলছে। Okay, না, সবাই আমরা তো মাস্তানি করে যে আওয়ামী লীগকে বিদায় করছে এখান থেকে। না, বিগত আওয়ামী লীগ সরকার বিগত আওয়ামী লীগ কি করছে, কি মাস্তানি করছে, আমরা তো সব আপনারা আমরা যা সবাই দেখছি। আমাদের কথা বলার অধিকার উনি আওয়ামী লীগ হারাই দিচ্ছে না। আমরা একটা বিতর্ক করতে পারলে আমরা ভালো হতো লম্বা সময়, কিন্তু আমরা টিভি থেকে একটা বিরতি নিচ্ছি, আলোচনা থাকবো সোশ্যাল মিডিয়াতে। কথা বলছিলাম নির্বাচনের পরিবেশ এবং যে চ্যালেঞ্জগুলো আছে সুষ্ঠু নির্বাচনের পথে। ইতিমধ্যে আমরা প্রার্থীদের এবং দলগুলোর মাঠের প্রচারণা, ব্যাপক প্রচারণা দেখতে পাচ্ছি, প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি, কিন্তু একই সঙ্গে বেশ কিছুটা উত্তেজনাও বিভিন্ন স্থানে লক্ষ্য করা যাচ্ছে এবং ইলেকশন কমিশনের সামনে চ্যালেঞ্জ রয়েছে, সেই প্রসঙ্গগুলো আসছে। প্রিভিয়াস লেগেসি আছে যে প্রার্থিতা, আপনার যে ঋণ খেলাপিদের প্রসঙ্গ আসছে, দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গ আসছে, বিভিন্ন স্থানে ইতোমধ্যেই কিছুটা উত্তেজনা এবং সহিংসতার কিছুটা ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি এবং এটা এসকেলেট করতে পারে, এটা আরও গ্রেটার ভায়োলেন্সকে ট্রিগার করতে পারে এরকম আশঙ্কা। এবং আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে হয়তো বিষয়গুলো আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। আসলে ইলেকশন কমিশন এককভাবে কোনো নির্বাচনে সঠিকভাবে তুলতে পারে না, এটা বিশাল একটা কর্মযজ্ঞ। এখানে সবার দায়িত্ব ঠিক করে দেওয়া আছে। ইলেকশন কমিশনের পর যেটা বলছেন আপনি, আপিল পর্যায়ে যেটা ছিল, বাছাই পর্যায়ে যে ছিল যে দ্বৈত নাগরিকরা অনেকে বের হয়ে গেছে, পার হয়ে গেছে, তারপর অনেক ঋণ খেলাপি পার হয়ে গেছে। দেখেন, হ্যাঁ, ইলেকশন কমিশনকে দোষারোপ করাই যায়, তারা এগুলো আইনগুলো কেন দিল না, কিন্তু তাদের কাছে যে সমস্ত আইন থাকে এবং ডকুমেন্টস থাকে তার বাইরে তারা যেতে পারে না। সমস্যা হয়েছে যে কেউ যদি দ্বৈত নাগরিক, তিনি যদি হলফ করে শপথ করে বলে যে আমি না, মিথ্যা কথা বলে, এবং অন্য কোনো সূত্র থেকে যদি ইলেকশন কমিশনের কাছে এটা না জানা যায়, তাহলে তার পক্ষে তো ব্যক্তি কাউকে তাদের চেনা সম্ভব। এটা তো আপনার থিওরি অফ কনভেনিয়েন্স, মানে আপনি যে ইলেকশন কমিশনের সামর্থ্য নাই, কিন্তু তারা আমি তা বলছি না, আমি সামর্থ্য তো থাকতে হবে, এটাকে ভেরিফাই করার ক্যাপাসিটি তো ইলেকশন কমিশনেরই থাকবে। আমার সেন্টেন্সটা তো শেষ করতে হবে। আচ্ছা, তা এই পর্যায়ে তারা ধরা পড়েনি, আবার কেউ আবার বাদ পড়েছিল, কিন্তু আবার দেন কোর্ট থেকে ফিরে এসছে। তারপরে এর পরেও কিন্তু সুযোগ আছে যে ইলেকশন কমিশন যদি এখনও যাচাই বাছাই করে, তার প্রার্থিতা ইলেকশনে আগে পর্যন্ত বাতিল করে দিতে পারবে, নির্বাচিত হলেও নির্বাচন বাতিল করে দিতে পারবে। কিন্তু ইলেকশন কমিশন তার কতটা সদিচ্ছা রাখে, এখানেই প্রশ্ন, যে তারা কি এই কাজগুলো করার মতন সদিচ্ছা তাদের আছে কি না। ইভেন ল এনফোর্সিং এজেন্সি যদি আপনি দেখেন, যে শেরপুরের ঘটনায় দেখেন বা অন্যান্য জায়গার মধ্যে দেখেন, মানে হোয়াট কংক্রিট রোল দে আর প্লেয়িং, মানে তারা কি মনে হচ্ছে যে তারা খুবই ফার্ম, খুবই কনভিকশন নিয়ে কাজ করছে? তাহলে তো আজকে এই কথাগুলো উঠতোই না, ওঠার সুযোগই ছিল না। আসলে ইলেকশন কমিশন গঠন যেভাবে হয়, গঠনের প্রক্রিয়া বা যাদের দ্বারা ইলেকশন কমিশন, তারা ওই পরিমাণ সাহস যদি না রাখে যে একটা রাজনৈতিক দলকে বড় কি ছোট তার তো দেখার বিষয় না, তার দেখার বিষয় তার আইনকে ভাঙছে, সেই জায়গায় যদি শক্ত অবস্থানে না নেয়,
তাহলে তো বিশৃঙ্খলা সামনের দিকে আরও হবে এবং মানুষ এই নির্বাচনে প্রশ্ন উত্থাপন হবে। কিন্তু ইলেকশন কমিশন আমার কাছে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, অনেক ক্ষেত্রে তারা যেন সাহসের যেটা দেখানো উচিত মানে আইন অনুযায়ী সাহস দেখাবে সেটুকুও তারা আগাতে পারেনি, তারা করেনি। মাহবুব কামাল ভাই। হ্যাঁ শুনেন, ইলেকশন কমিশন কি করতেছে একটু পরে আসি। জি, দেখেন ইন্ডিয়ান চিফ ইলেকশন কমিশনার যারা না, তাদের প্রতি শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে। হ্যাঁ, তাদের মধ্যে একজন হচ্ছে টিএন সেশন, আরেকটা হচ্ছে সুনীল অরোরা, এই যে লাস্ট যেটা আপনার গেল ইলেকশন, এখন যেটা আছে আপনার কি কুমার জানি। হ্যাঁ, দেখেন এরা এই টিএন সেশনকে একবার জিজ্ঞেস করলো এক জার্নালিস্ট যে আপনি তো সাপের মতো ছবল দিচ্ছেন পলিটিশিয়ানদের, এর ক্যান্ডিডেট বাতিল করে দিচ্ছেন, একে এটা করতেছেন, ইউ আর স্নেক, ইউ আর বাইটিং। তখন টিএনসি বলছিল ডোন্ট কল মি এ স্নেক, সাপের কোনো মেরুদণ্ড নাই, আমার মেরুদণ্ড আছে, আমাকে কেন সাপ বলতেছেন? তো এই যে মানে মেরুদণ্ড সম্পন্ন, দেখেন তফসিল ঘোষণার পর থেকে কতগুলি আরপিও লঙ্ঘন হয়েছে আপনি দেখেন, একটারও অ্যাকশন হয়েছে? আমি এত বলা যাবে না, তো সময় নাই। আপনার রিটার্নিং অফিসারের রুমে ঢুকে মব করা হয় নাই ক্যান্ডিডেট বাতিলের জন্য? হয়েছে কি না? আমরা দেখছি টেলিভিশনে, এই যে মানে মিডিয়াতে। আচ্ছা, তরুণ বানানো, আরপিওতে তরুণ বানানো নিষিদ্ধ, সার্জিসের বিরুদ্ধে তো শোকজ করছে, কোনো অ্যাকশন হয়েছে? শোকজ তো একটা আই ওয়াশ। বাংলাদেশে কোনো শোকজের ফলো আপ নাই, বাংলাদেশে কোনো তদন্ত কমিটির রিপোর্টের কোনো তদন্ত প্রতিবেদন নাই। হ্যাঁ, এইটি তো বাংলা দেখতেছি। আমি কেন বলতেছি যে এই রাষ্ট্রের কোনো ইমিডিয়েট কোনো সলিউশন নাই, এগুলি খামাখা কে কখন। না, কিন্তু আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি ইমিডিয়েট কোনো রেসিপি কি দিতে পারেন যে যেই রাষ্ট্রের যে সংকটের মধ্যে আছে বা আপনার দৃষ্টিতে যেরকম এটা ডিপ্রেশন তৈরি হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য আর কোনো উত্তম কোনো রেসিপি আছে আপনার কাছে? নো ওয়ে আউট। দেয়ার ইজ অ্যান ইনএভিটেবল ইলেকশন, যেটা আমাদের হতে হবে। শুনেন, আমরা তো কি বলে ওই যে সময়কে তো আটকে রাখা যাবে না, সময়ও যাবে, ঘটনা ঘটতে থাকবে। সুতরাং আমরা তো আমাদের মতো লোকরা ইনফ্লুয়েন্স করতে পারবো না। যারা ইনফ্লুয়েন্স করার মতো লোক, তারা তো আপনার হয়ে গেছে, পলিটিক্যালি বায়াস হয়ে গেছে, তাদের মস্তিষ্ক অন্যরকম। আপনি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে যাচ্ছেন? দেখেন, আমি একটা ছোট জিনিস বোঝাই আপনাকে। এই যে হা না ভোটের যে ক্যাম্পেইন না, নির্বাচন কমিশন বলতেছে যে হার পক্ষে যদি কোনো ক্যাম্পেইন করা হয় বা নায়ের পক্ষে, তাহলে এটা দণ্ডনীয় অপরাধ, এবং তারা দণ্ড ফিক্স আপ করে দিছে ফ্রম 1 year to 5 years ইমপ্রিজনমেন্ট, তাই না? ফিক্স আপ করেছে। অথচ সরকারি কর্মচারীরা আপনার ক্যাম্পেইনে নামছে হা ভোটের পক্ষে। না, সেটা আগে করেছে, এখন তো না। জনপ্রশাসন তো এখন নিষেধ করেছে। আহা বাবার, এটা কি চিফ অ্যাডভাইজারের কথা শুনেন, চিফ অ্যাডভাইজারের কথা ভায়োলেট করবে এরকম কোন সরকারি কর্মচারী আছে বলে আমি মনে করি। জনাব বদিউর রহমান একটু অ্যাড করবেন বলেন। আমার তো এর কিছু নাই। আমি ওই যে অনেক সময় যেটা ফিল করি, আমি এদেরকে দেখার পরেই তো আমি ভাবতেছিলাম যে কোন ঝামেলার মধ্যে পড়তেছি। তার কারণ প্রত্যেকের এক একজনের একটা আইডিওলজি আছে। আমি সরকারি চাকরি করেছি, নির্বাচন কমিশনে আমার যথেষ্ট লোকজন জানাশোনা আছে, এখনও আছে। নির্বাচন কমিশন সাহসী হওয়ার মতো যোগ্যতা তো যায় নাই, এখনও যায় নাই। আর যেটা সরকারি কর্মচারীদের কথা বলছেন, আমি বারবার বলছিলাম, আউয়াল কমিশনার থাকতে, চিফ ইলেকশন কমিশনার থাকতে আউয়ালকে আমি বলছিলাম, এবং একটা লেখাতেও আমি লিখছি যে ইলেকশন কমিশন যদি কমপক্ষে দুটো কাজ করতে পারে আউয়ালের সময়, তাহলে আউয়াল কমিশন সাকসেসফুল হবে। একটা হইল ওই যে কি আয়নার মধ্যে ছবি দেখে সুমো খাওয়ার মতো কি একটা বোর্ড সিস্টেম করছিল না, ওই যে ইভিএম, যে ওইটার আমি বলতাম যে আয়নাতে ছবি দেখে সেটার উপর চুমু খেলে মজা নাই। ওই ইভিএমটা আমাদের কাছে ওইরকম মনে হয়েছে যে ওইটা বাদ দেওয়া দরকার। আর 2 নম্বর হলো ইলেকশন কমিশন নিজের রিটার্নিং অফিসার দেবে। সরকারি কর্মচারী এর চাইতে দুর্বল আর কেউ থাকে না, কারণ সামাজিক মান মর্যাদার ব্যাপার থাকে, রুটি রুজির ব্যাপার থাকে। সবাই বদিউর রহমান হতে পারবে না। আমি সেই 3 উদ্দিনের আন্ডারে থাকতেই আমি চাকরি ছেড়ে দিয়েছি স্বেচ্ছায়।
আরও 15 মাস ছিল। ওই 15 মাস চাকরি করলে আমি 48 লাখ টাকা পেতাম, কিন্তু 7-8,60,000 চলে আসা। তার কারণটা কি? জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া। আমি মাইনুদ্দিনের কথা শুনবো না, মাসুদ উদ্দিনের কথা শুনবো না। আমিন ছিল ডিজিএফআই ব্রিগেডিয়ার আমিন, যে টেরোরিস্ট আছে, হেরা আয়সা কত সবুজ কাগজের করে। আমি দেখলাম রিয়াল্লাহ আমার কাছে যখন চেয়ারম্যান করে তখন কথা ছিল কি, আর এখন কি করতেছে? তখন দেখলাম যে ভিক্ষার দরকার নাই, কুত্তার সামলা। এখন কি একই অবস্থা বিরাজ করছে? হ্যাঁ, এখনো একই কি? অবস্থা, ওকে। একই অবস্থা। আপনি যদি ইউনুস সাহেব হার পক্ষে চাবি আপনার কাছে গ্রামে গঞ্জে, আমি তো গ্রামে প্রতি 2 মাসে একবার যাই, কারণ ছোটো থাকতে গরুর হাল করছি, ঘাস তুলছি, গ্রাম থেকে আসছি তো। এই গত মাসেও 2-3 বার গেলাম। সে চাবি আপনার হাতে, হ্যাঁ জয়যুক্ত করুন। তো এত কিছু বলার পরে, খোদ সরকার প্রধান এটার বলার পরে সরকারি মেশিনারির মধ্যে কার ঘাড়ে ময়টা আছে? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ না ভোটের মধ্যে মারা গেছে এক সেক্রেটারি সাহেব, ডিজি এনএসআই ডিজি ছিলেন। তো এখন দেখা গেল ভোট 100টা হয় সর্বোচ্চ, না শতভাগ। দেখা যায় যে 100 জায়গায় 110 ভোট। বলে যে কি এত বেশি করে ফেললেন? যে বলে স্যার হুকুম তো সিল মারতে বলছেন, সিল মারতে কি হুঁশ ছিল নাকি? বেশি হয়ে গেছে, এখন কমাই দেব। আমি একটা টিভি টক শোতে বলছিলাম, একটা আমলা যদি ন্যায়নিষ্ঠ না হয়, দেশপ্রেম না থাকে, এই দুইটা থাকতে হবে। ন্যায়নিষ্ঠতা না থাকলে, দেশপ্রেম না থাকলে, একটা আমলা হাজারো ইবলিসের সাইতে। কথা শেষ করতে দেন। জি, এটা তো একটা লম্বা আলোচনা। না, এটাই শেষ করতেছি, লম্বা না। একটা আমলা দেশপ্রেম বিবর্জিত হইলে, ন্যায়নিষ্ঠতা না থাকলে হাজারো ইবলিসের সাইতে সেরা শয়তান হয়। কিন্তু না, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম খেয়াল আপনাকে যে জনপ্রশাসন সংস্কার কমিশনও তো করেছিল এই মানে ইন্টারিম গভর্নমেন্ট। আগেও তো হয়েছে, আগে হয় নাই? 19 শতকের জনপ্রশাসন আমার কাছে বই তো সেট এখনো আছে, জনপ্রশাসন বহু হয়। এগুলা ওই 4 সাইজে অনেকে অনেক কিছু করে। যে তো এতগুলো যে কমিশন করা হলো, এর কার্যকারিতা কি পেয়েছেন, কি দেখেছেন? আমি এটা কার্যকারিতা কিছু দেখি না। আপনাকে ওটা উত্তর দিই। ওই একটা রুমের মধ্যে বড় বড় পণ্ডিত, ওই যে আলী রিয়াজের মতো বাইরের থেকে আনা টানা কতগুলো পণ্ডিত আপনার ওই কাজ করতেছে। 6 মাস ধরে একই রুমে কাজ করে, মাঠের সামনে বাচ্চা একটা ওই গোড়া চালায়, ঘোড়া চড়ায় আর কি। তো ওর একদিন কিউরিসিটি হলো যে আপনারা এই 6 মাস থেকে কি করতেছেন, এত কাগজপত্র এত? বলে যে আমরা গবেষণা করতেছি গোড়ার সামনের মাড়ির উপরের মাড়িতে দাঁত কয়টা, ওটা দেখার জন্য। তো বাচ্চা বললো যে এই জন্য আপনারা এই 6 মাস ধরে এত বস্তা বস্তা কাজ করতেছেন, আমার গোড়াটারা হা করায় দেখে নেন না, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়। আপনি থাকবেন এই দেশে, এখানে সংস্কারের জন্য দুনিয়ার বাইরের ওগারা আনবেন, যদুমধু রামসান আনবেন। এই সংস্কার যত হোক, Sustainable হবে না। যে মেজরিটি নিয়ে পার্লামেন্টে আসবে, সে যদি পার্লামেন্টে একবার না করে দেয়, এটা কোথায় যাবে? আচ্ছা, মাহবুব ভাই আসছি আপনার কাছে একটু।